একটা ছোট্ট গ্রামে ছিল এক গরিব চাষি। নাম তার নিতাই। তার নিজের অল্প কিছু জমি ছিল, কিন্তু তা কোনোভাবেই তার সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না। তবে নিতাই ছিল খুব পরিশ্রমী, সৎ এবং নিষ্ঠাবান মানুষ। গ্রামে তার পরিচিতি ছিল অনেক ভালো। তবে দারিদ্রতার কারণে তার জীবন ছিল অত্যন্ত কঠিন। নিতাই, বলি বয়স তো বেশ হলো, তবে তুমি বিয়েটা করছো না কেন গো? ও বুঝেছি, উপার্জন অনুযায়ী বেশ বড় সংসার তোমার। মা বাবা আবার ছোট ভাইও আছে সংসারে। সংসারটা চালাতে নিশ্চয়ই হিমশিম খাচ্ছ। সে ভয়েই তবে বিয়ে করতে চাইছো না তুমি, তাই না? আরে না দাদা, কি যে বলো না তুমি। আমার আসলে অনেক দিনের শখ বলতে পারো। সেই ছোটবেলার ইচ্ছে যে খুব সুন্দরী দেখতে লাল টুকটুকে একখানা বউ আমার বাড়িতে নিয়ে আসবো বিয়ে করে, যার পদধূলিতে আমার বাড়ির উঠান রাঙিয়ে উঠবে, যার হাসি মাখা মুখ দেখলে সবার মনখানা জুড়িয়ে যাবে, যার গলার কণ্ঠস্বর শুনলে সবার মন ভালো হয়ে যাবে। এমন একখানা মেয়ে পেলে তবেই আমি বিয়ে করবো গো দাদা। যতই আমার সংসারে অভাব থাকুক না কেন, আমার বউয়ের মুখের দিকে তাকালে যেন আমার মনটা ভালো হয়ে যায়। এটাই যে আমার স্বপ্ন গো। তোমার কথা শুনে আমার হাসি পেলে গো। তবে তুমি কিছু মনে করো না, হাসলাম এই জন্যই যে তোমার সংসারে যে পরিমাণ অভাব, এসব দেখে কোনো সুন্দরী দেখতে মেয়েকে দেবে তার বাবা তোমার সাথে বিয়ে? হেসো না দাদা, মন থেকে চাইলে উপরওয়ালার দেখাও নাকি পাওয়া যায়। আরে এ তো সামান্য এক স্বপ্ন মাত্র আমার। চাষি নিতাইয়ের এক বড় শখ ছিল, সে একদিন সুন্দরী একটি মেয়ে বিয়ে করবে। তবে সে কেবল নিজের জীবনটাকে টেনে নিয়ে যাচ্ছিল না, তার সাথে ছিল তার প্রিয় পরিবার। অন্যদের চাহিদা মেটানোর পর তার বাড়তি আর কোনো কিছুই থাকতো না। তাই কারো কল্পনার বাইরে ছিল নিতাইয়ের কপালে কোনোদিন কোনো সুন্দরী বউ জুটবে। কিন্তু তার ভাগ্যে ছিল বলে একদিন তাদের গ্রামে এক শহরে পরিবার আসে, আর তাদের একটি সুন্দরী মেয়ে ছিল। তার নাম ছিল মাধবী। কি ব্যাপার রমেশ, বছর কয়েক আগে তো তোমার পরিবারকে নিয়ে তোমরা শহরে পাড়ি জমিয়েছিলে। তোমাদের জীবিকা নাকি সেখানে প্রতিষ্ঠিত করবে বলে শুনেছি। শহরে বেশ ভালোই ছিলে তোমরা, বেশ টাকা করিও কামিয়েছ। তবে এখন আবার মেয়ে বউকে নিয়ে গায়ে ফিরে এলে যে, শহরে বেশি একটা সুবিধা করতে পারোনি নাকি? এভাবে বলবেন না মোড়ল কর্তা, মনে যে বড় কষ্ট লাগে। আসলে শহরে গিয়েছিলাম মেয়ে বউকে নিয়ে এভাবে ফিরে আসার জন্য নয়। শহরে গিয়েছিলাম বড় একটা আশা নিয়ে, যে শহর থেকে ভালো করে মেয়েটাকে মানুষ করব। সেটা যে স্বপ্ন ছিল আমার আর আমার বউ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। দেখুন, আমরা ঠিক আবার গায়ে ফিরে আসলাম। আমার বউয়ের এক মরণ ব্যাধি রোগ হয়েছে, যার চিকিৎসা করতে গিয়ে বাসা ভাড়া করে থাকতে হিমশিম খেয়ে পড়ছি। মেয়েটাও বেশ অনেকদিন আগেই পড়াশোনা থেকে ছাড়িয়ে নিয়েছি, তাই তো গ্রামে ওই ছোট ভিটে বাড়িতে ফিরে এলাম। তবে আর কি করার, দেখো গ্রামে চাষবাস করে কিছু করতে পারো কিনা। এরপর শহর থেকে আসা রমেশের সেই ছোট্ট পরিবার গ্রামে বসবাস করতে শুরু করে, আর তাদের সুন্দরী মেয়ে মাধবীও গ্রামের পথ দিয়ে মাঝে মাঝেই একাই মন খারাপ করে ঘুরে বেড়াতো। হঠাৎ একদিন তার নিতাইয়ের সাথে দেখা হয়ে যায়, আর নিতাইয়ের মাধবীকে মনে ধরে যায়। এ কি, এ মেয়েটি কে? একে তো আগে কখনো আমাদের গায়ে দেখিনি। তবে মেয়েটি দেখতে কি অপরূপ সুন্দরী, ঠিক যেন আমার মনে আঁকা। এমন সুন্দরী মেয়েকেই তো আমি মনে মনে খুঁজে চলেছি। ইস, আমার যে মেয়েটির সঙ্গে গিয়ে কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু কোন অজুহাতে তার সাথে কথা বলবো আমি? তখনই মাধবী রাস্তার পাশে থাকা একটি ছোট ডোবার মধ্যে পা পিছলে পড়ে যায়। বাঁচাও, আমি তো সাঁতার জানি না, আমাকে কেউ বাঁচাও। এ কি, মেয়েটি হঠাৎ করে অমন করে ডোবাতে পড়ে গেল কি করে? আর বলছে সে নাকি সাঁতার জানে না। তাহলে তো তাকে এক্ষুনি আমার বাঁচাতে হবে। এরপর নিতাই সেই ডোবা থেকে মেয়েটিকে উদ্ধার করে। আপনাকে অনেক ধন্যবাদ, আজ আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এই ঋণ আমি কখনো কোনোদিনও শোধ করতে পারবো না। না না, আমায় তুমি ধন্যবাদ দিও না। তুমি আমার বয়সের ছোট, তাই তুমি করেই বললাম। কিন্তু আমার একটা বিষয় ভেবেই হাসি পাচ্ছে, যে এত বড় মেয়ে হয়ে তুমি কিনা সাঁতার কাটতে জানো না। কিভাবে জানবো বলুন তো? সেই ছোটবেলায় তো বাবা আমাকে সঙ্গে করে শহরে চলে গিয়েছিল, আর তারপর শহরের ওই চার দেওয়ালের মধ্যেই বড় হয়েছি। ওখানে সাঁতার কাটবার জন্য পুকুর বা ডোবা কোথায় পাবো বলুন তো? ও আচ্ছা, তার মানে আপনারা শহর থেকে বেড়াতে এসেছেন। তা কার বাড়িতে এসেছেন আপনারা?
এই গ্রামে আমাদের আত্মীয় কারো বাড়ি আসেনি, বরং আমরা গায়ে ফিরে এসেছি। আসলে আমার মায়ের অনেক বড় এক অসুখ করেছে, আর তার যোগান দিতে গিয়ে আমার বাবা শহরে থাকতে হিমশিম খেয়ে পড়ছে, তাই তো গায়ে ফিরে এসেছি। ও আচ্ছা। এরপর মাধবী একে একে তাদের জীবনের সম্পর্কে নিতাইয়ের কাছে সব কিছু বলে ফেলে। ঠিক আছে মাধবী, আজ অনেক গল্প হলো, তুমি এবার তোমার বাড়িতে ফিরে যাও। কাল আমি তোমার বাড়িতে একবার আসবো তোমার বাবা মায়ের সাথে দেখা করতে। উনি হঠাৎ আমার বাড়িতে আসতে চাইছেন কেন? ও বুঝেছি, মায়ের শরীরটা খারাপ শুনে হয়তো বা মাকে দেখতে আসতে চাইছে। আসুক না, তাতে ক্ষতি কি? আচ্ছা ঠিক আছে। এরপর মাধবী বাড়িতে ফিরে যায়। পরদিন নিতাই তার বাবাকে সঙ্গে করে মাধবীদের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ে থাকলে মেয়ের বিয়ের প্রস্তাব আসবেই, এটাই যে বড় স্বাভাবিক। শহর থেকে বাড়ি ফিরেছি, এখনই মেয়ের বিয়ে নিয়ে তেমন কিছু ভাবছি না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের বিয়েতে আপনাকে কোনো খরচ খরচা করতে হবে না। আমার এক কাপড়ে শুধু আপনার মেয়েটাকেই নিতে এসেছি। আমরা শুনেছি আপনার গিন্নির শরীরের অবস্থা নাকি তেমন ভালো নয়। এমন অবস্থায় আপনার মেয়ের দায়িত্বটা যদি আমরা নিয়ে নেই, তবে আপনার জন্য কিছুটা হলেও উপকার হবে। সে ঠিক আছে, কিন্তু মা মাধবী, তোর কি মত এতে? তুমি যা চাইবে সেটাই হবে বাবা। তবে আমি এটুকু বলতে পারবো, নিতাই নামের লোকটি বেশ ভালো, কাল উনি আমার প্রাণও বাঁচিয়েছিলেন। এরপর রমেশ বাবু তার মেয়ে মাধবীকে নিতাইয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়, আর সেদিন তাদের বিয়েও হয়ে যায়। এরপর মাধবী নিতাইদের বাড়িতে এসে সংসার করতে থাকে। বেশ কিছুদিন কেটে যায়। সংসারে অভাব দুঃখ থাকলেও মাধবী নিজেকে তার সাথে মানিয়ে নেয়। নিতাই সকালে সূর্য ওঠার আগে মাঠে চলে যেত কাজ করতে। মাধবী তার পাশেই থাকতো। দিনের পর দিন কঠোর পরিশ্রম করত। মাধবী কখনো অভিযোগ না করেও সংসারের প্রতি তার দায়িত্ব পালন করত। আমি তোমার প্রতি কৃতজ্ঞ বউ। তুমি আমার সাথে বিয়ে হয়ে আসার পর থেকে এত অভাব দুঃখ সহ্য করছো, তবুও তোমার মুখে কোনো অভিযোগ নেই। তোমার এমন আচরণে আমি যে খুবই গর্বিত একজন বর। তোমার মতো এমন স্বভাবের বউ যেন ঘরে ঘরে সবার হয়। তুমি যেদিন আমার প্রাণ বাঁচিয়েছিলে সেদিনই আমি বুঝেছিলাম তুমি কত বড় মনের মানুষ। আর সেদিন থেকেই তোমার প্রতি আমার অন্যরকম ভালোবাসা কাজ করতে শুরু করে। তুমি সারা জীবন আমার হাতটি শক্ত করে ধরে রেখো, আমিও সারা জীবন তোমার পাশেই থাকবো। নিতাই চাষি ওর তার বউয়ের ভালোবাসা ছিল অটুট, যেন কোনো অভাব দুঃখ তাদেরকে ছুঁতেও না পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, একদিন নিতাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। তার শরীরে এক অজানা রোগের আক্রমণ হলো। কোনো ডাক্তার তার রোগের চিকিৎসা করতেও পারছিল না। নিতাই এক প্রকার মৃত্যুশয্যায় ঢলে পড়েছিল। মাধবী দিশেহারা হয়ে পড়েছিল। তখন মাধবী এক নতুন সিদ্ধান্ত নিল। না না না, আমাকে কোনো কাজকর্মের খোঁজ করতেই হবে, নইলে যে আমার স্বামীকে আমি বাঁচাতে পারবো না। মাধবী ঘর থেকে বেরিয়ে যেতে থাকে, আর তখনই তার স্বামী তাকে ডেকে বলে, মাধবী দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এ কি, তুমি আবার এই অসুস্থ শরীরে বিছানা ছেড়ে উঠতে চাইছো কেন? তোমার বিছানা ছেড়ে উঠতে হবে না, তুমি চুপটি করে এখানেই শুয়ে থাকো, আর আমি দেখি বাইরে গিয়ে তোমার জন্য ওষুধ আনার ব্যবস্থা করতে পারি কিনা। দেখি আমায় কেউ কোনো কাজ দেয় কিনা। এইসব কি বলছো কি তুমি? তোমার কোনো প্রয়োজন নেই টাকা রোজগার করে ওষুধ কিনে নিয়ে আসার। তুমি সেই ছোট থেকে শহরে বড় হয়েছো, আমার সাথে বিয়ে হওয়াতেই একেই তুমি অনেক অভাব অনটন সহ্য করছো। তার উপর এখন আমি অসুস্থ হয়ে যাওয়ায় ঠিক মতো তোমার দুবেলা দুমুঠো খাওয়া জোটাতেও পারছি না। এসব ভেবে তুমি কষ্ট পেও না তো। এতদিন যখন তোমার শরীর সুস্থ ছিল তখন তুমি কি নিচে গায়ে খেটে আমাদের খাবারের যোগান দাওনি বলো? আজ যখন তোমার শরীর অসুস্থ তখন তো আমারও উচিত একটু পরিশ্রম করে হলেও তোমার শরীরে সুস্থতা ফিরিয়ে আনার ব্যবস্থা করা। তাছাড়া তুমি হলে আমাদের সংসারের একমাত্র উপার্জনশীল মানুষ। তোমার নিজের শরীরে যদি সুস্থ না থাকে তাহলে তোমার ছোট ছোট ভাই বোন, বাবা মা আর আমাকে না খেয়ে থাকতে হবে। তাই বলছি তুমি কোনো চিন্তা করো না, আমায় বাইরে যেতে দাও, আমি নিশ্চয়ই তোমার জন্য খাবার আর ওষুধের ব্যবস্থা করে নিয়েই আসবো। এ কথা বলে মাধবী বাড়ি থেকে বেরিয়ে যায়।
মাধবীকে পরিশ্রম করতে যেতে দেখে নিতাই অনেক কষ্ট পায়। মাধবী লোকের বাড়িতে চাকরানির কাজ করে স্বামীর জন্য পয়সা উপার্জন করে, আর সেই পয়সায় ওষুধ কিনে তার স্বামীকে সুস্থ করে তোলার চেষ্টা করে। গ্রামের মানুষেরা মাধবীকে দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে ভালোবাসা এবং নিষ্ঠা জীবনকে কঠিন থেকেও সুন্দর করতে পারে। কয়েকটা দিন পর একদিন মাধবীর বাবা তার সাথে দেখা করতে আসে। সে মাধবীকে অন্যের বাড়িতে কাজ করতে দেখে নেয়। মা মাধবী, এ কি অবস্থা হয়েছে তোর? শেষে কিনা তোকে আমার এই অবস্থায় দেখতে হবে, এ তো আমি ভাবতেও পারিনি। এসব কিছু হয়েছে আমার জন্য। আমি অসুস্থ ছিলাম বলেই তো তোমার হাতের অবস্থার ওই দশা হয়েছিল। আর তুমি না ভেবে চিনতে এমন একটা চাষার হাতে আমার মেয়েটাকে তুলে দিলে। এখন দেখো, নিজের চোখের সামনে মেয়েটাকে এমন কষ্ট করতে দেখতে কেমন লাগে তোমার? ভেবেছিলাম জামাই বাবাজি অসুস্থ বলে তাকে একটু দেখতে যাব। না না, আমি আর তার বাড়ি অবধি যাব না। চল মা চল, আমি তোকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। তোর আর অমন চাষা জামাইয়ের সাথে সংসার করতে হবে না। ছি বাবা ছি, এই তুমি কি বলছো? মা যখন অসুস্থ ছিল তখন কি তুমি আমাকে ফেলে দিয়েছিলে নাকি নাকি ছেড়ে চলে এসেছিলে? আর আজ যখন আমার স্বামী অসুস্থ তখন তোমরা কিনা আমায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইছো? আমি আমার অসুস্থ স্বামীকে ছেড়ে কোথাও যাব না, তোমরা বরং ফিরে যাও। স্বামীর প্রতি তোর এই অগাধ ভালোবাসা দেখে আমরা দুজনেই যে বড্ড খুশি হলাম রে মা। এটাই তো প্রকৃত বউয়ের পরিচয়। যে বউ স্বামীর সুখে দুঃখে সব সময় পাশে থাকে, সে হলো স্বামীর একজন যোগ্য বউ। হ্যাঁ রে মা, তাই বলছি। তোর আর লোকের বাড়িতে কাজ করতে হবে না। তুই তোর বাড়িতে ফিরে চল। তোর মা তো এখন সুস্থ হয়ে গেছে, তার চিকিৎসার পেছনেও আমার আর খরচ হয় না। আমি আর তোর মা দুজনে ঠিক করেছি, জামাই বাবাজিকে সুস্থ করে রেখে তবে আমরা বাড়িতে ফিরবো। আর এই কদিনে সব দায় দায়িত্ব আমাদের তুই ছাড়া আর কে আছে বলতো? এরপর মাধবীর বাবা মা দুজনে মিলে তার মেয়ে জামাই নিতাইয়ের চিকিৎসার খরচ চালানো শুরু করে। একসময় নিতাই পুরোপুরি সুস্থ হয়ে যায়। তার কঠিন রোগটি কাটিয়ে সে আবার উঠে দাঁড়ায় আর আগের মতো চাষাবাদ শুরু করে। বাবা মা, আমি সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আপনারা আমার দুঃসময়ে যে শুধু আমায় সাহায্য করেছেন তাই নয়, আপনারা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে যে আমার বউকে দিয়েছেন, এটাই যে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তোমার মতো একজন সৎ মানুষকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েও যে বড় সৌভাগ্যবতী মনে করি নিজেকে। আমরা দুজন দুজনকে ভালোবেসে সারা জীবন একে অপরের পাশে থাকলে কোনো খারাপ কিছু আমাদের ছুঁতে পারবে না। দারিদ্রতার মধ্যে থেকেও একে অপরকে ভালোবাসা এবং সহানুভূতির শক্তিতে জীবনের সংগ্রাম জয় করা সম্ভব। চাষি আর তার বউ তারই প্রমাণ দেয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।